আমরাও তথ্য কালেক্ট করেছি। এই 2 বছর আমরা ঘাস কাটি নাই। আমি সিভিল লোক হিসেবে কম ক্যান্টনমেন্টের ভিতরে আসা যাওয়া করি নাই। সিভিল লোক হিসেবে কোনো আত্মীয় স্বজন আমার ক্যান্টনমেন্টে না থাকার পরেও আসা যাওয়া আমার সাথে কেউ বেশি করে নাই। সুতরাং আমি তাদের নিয়ে আরো ডাটা কালেকশন করেছি, সেখানে ডেটা কালেকশন করেছি, সেখানে আরো তথ্য নিয়েছি। সেখানে যা পায় ভয়াবহ। এই শেখ হাসিনাকে যারা উচ্ছেদ ঘটাইছে, এটা তো মোল্লার মিলিটারি ঘটাইছে। আপনি কেন নাইমুল ইসলাম খানকে দোষ দেন? সেটা হলো যে প্রধানমন্ত্রীর অফিসের তথ্য পাচারের জন্য এক নাইমুল ইসলাম খানই কি যথেষ্ট? পুরো আর্মি ওখানে বসা, পুরো আর্মির লোক ভিজে ফেলে ওখানে বসা। এটা অনেক মিটিং এ অ্যাক্সেসও ছিল না, তার ছিল না, মানে ছিলই না। নাইমুল ইসলাম খানকে সেনাবাহিনীর লোক পছন্দ করতে পারে না, পারবেই না, কারণ তিনি ব্যক্তি জীবনে প্রগ্রেসিভ। আর কোন প্রগতিশীল মানুষকে সেনাবাহিনী পছন্দ করে আপনাকে আমি লিখে দিতে পারি। বাংলাদেশের একটা প্রগতিশীল লোক দেখান যাকে সেনাবাহিনীর লোক পছন্দ করে। মুষ্টিমেয় থাকতে পারে, সেটা হাতে গোনা, ওটা আপনি কাউন্ট করতে পারবেন না। সেনাবাহিনীর লোকজন, পুলিশের লোকজন মুক্ত চিন্তক প্রগ্রেসিভ মানুষকে পছন্দ করে না। নাইমুল ইসলাম খান নিয়ে আরো বিতর্ক আছে। তসলিমা নাসরিনের তিনি এক্স হাজবেন্ড ছিলেন, সেগুলো নিয়ে বিতর্ক আছে, কোনো সন্দেহ নাই। তিনি নাইমুল ইসলাম হঠাৎ করে আমরা শুনতেছি সব তথ্য নাইমুল ইসলাম খান দিয়ে দিছে। তাহলে ওয়াকার সাহেব কি করছে? ওয়াকারের নাম নিতে, ভাষণের নাম নিতে মানা, ওয়াকার তথ্য দেয় নাই, ওয়াকার নিজেই তো তথ্য কালেক্ট করেছে। নাইমুল ইসলাম খানের কি করার ক্ষমতা আছে? একজন প্রেস সেক্রেটারির কি ক্ষমতা আছে এটা? তারপরও তিনি জানেন যে তিনি বিতর্কিত, তিনি আওয়ামী লীগের ছিলেন না, তাহলে তিনি তো খুব হিসাব নিকাশ করে চলবেন, তথ্য পাচার করবে। আমি দেখেছি কেউ কেউ পোস্ট দিয়েছে, আমার পছন্দের মানুষ পোস্ট দিয়েছে যে নাইমুল ইসলাম খানকে ডিজিএফ এর দালাল বলা লোকটাকে কেন আবার নিয়োগ দিল। ভাই একটা জিনিস বলি আপনাদের, যারা প্রফিট মোহাম্মদের দলে আসছিল, নবী মোহাম্মদের দলে, ইসলামের দলে আসছে, তারা কিন্তু আগে কাফেরই ছিল। খলিফা উমর কিন্তু নবীরা মারতে চাইছিল, পরে কিন্তু তারই সারথি হয়েছে। তো আপনি বিরোধিতা করলেই যে সেই আপনার শত্রু আর কি সব ভালো? আরে ভাই, পৃথিবীতে সবচেয়ে বেইমানি কে বেশি করে? আত্মীয় স্বজনের। কে বেশি করে? ঘনিষ্ঠ বন্ধুরা। আপনি নাইমুল ইসলাম খানকে তো মুনাফিক বলতে পারবেন না। বঙ্গবন্ধুর কে হত্যা করা মুস্তাক কে ছিল? তার ঘরের লোক। এ ডালিমেরা ফারুকেরা কারা ছিল? যার পাতিলে মেজর একটা কোন এমন র্যাঙ্ক না যে প্রধানমন্ত্রীর সামনে যেতে পারে, কিন্তু তারা প্রেসিডেন্টের সামনে, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, তার ঘরে যাইতেন, খাইতেন, তারা কোনো প্রোটোকল মানতেন না, এত ঘনিষ্ঠ ছিল। তাহলে কারা মারিছে? যারা কাছের মানুষ। এই কাছের মানুষগুলো তো নাইমুল ইসলাম খান আওয়ামী লীগেরও কেউ না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একেবারে তার যে একেবারে কাছে যেতে পেরেছেন তা না, এটা আমি বিশ্বাস করি না। আর শুধুমাত্র হ্যাঁ হতে পারে, আমি উড়িয়ে দিচ্ছি না, হতে পারে, কিন্তু এক নাইমুলের জন্যই যে এই সরকারের সব তথ্য পাচার হয়ে গেছে, এটা একটা বানানো গল্প। হয়তো একটা আসল তথ্যকে, আসল অপরাধীকে দূরে রাখার পায়তারা হচ্ছে। নাইমুল ইসলাম খানকে তার যে পদ তিনি পেয়েছেন, ধরেন এই যে আওয়ামী লীগ করি না, আমাকে তথ্য সচিব বানানো হলো, আমি তো চেষ্টা করবো যে কিভাবে আমি আরো লয়ালিটি দেখাবো, কিভাবে আমি আমার বিশ্বস্ততা দেখাবো, সেই তালে থাকবো। আমি তো আওয়ামী লীগ করি না, তাহলে সেইখানে আমি যাবো আরেকজনের কাছে তথ্য দিতে? নাইমুল ইসলাম খান, তার এত জনপ্রিয়তা, তার অবস্থানে এত উপরে চলে গেছিল, তার আর চাওয়ার পাওয়ার কিছু ছিল না। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি হওয়ার পর আর কি থাকে তার চাওয়ার? তার আর কি চাওয়ার থাকে? সে কেন বেইমানি করবে? ওটা সেনাবাহিনীর লোক বেইমানি করতে পারে যে আমি প্রেসিডেন্ট, আমার সেনা প্রধান হয়েছে, এখন আমি প্রেসিডেন্ট হবো। নাইমুল ইসলাম খানের চাওয়ার সর্বোচ্চ কি থাকতো? যে আমার একজন এমপি বানান। এই তো হয়তো পরবর্তীতে বলতো যে ম্যাডাম, আমারে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটু এমপি বানান বা মন্ত্রী বানান, এটা তার দাবি থাকতে পারতো। কিন্তু তিনি আওয়ামী লীগকে ফেলে দিবেন, তথ্য পাচার করে শেখ হাসিনাকে ফেলে দিবেন, এটা আমি বিশ্বাস করি না। মানে আমার ভুল হতে পারে, তারপরে বলতেছি আমার ভুল হতে পারে, কিন্তু আর এক শুধুমাত্র নাইমুল ইসলাম খানকেই আপনি জড়াবেন বারবার, তার মানে আসল অপরাধীদের আওয়ামী লীগের লোকই তো গাদ্দারি করছে। আওয়ামী লীগের লোক এই গাদ্দারির সাথে জড়িত নাই, নাম সহ বলে দিতে পারবো, অনেক কিছুই জানি কিন্তু বলি না, কারণ এই মুহূর্তে তো আওয়ামী লীগ বিপদ আছে। তাই নাম এগুলো কখনো বলবো যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। আমরাও তথ্য কালেক্ট করেছি, এই 2 বছর আমরা ঘাস কাটি নাই। আমি সিভিল লোক হিসেবে কম ক্যান্টনমেন্টের ভিতরে আসা যাওয়া করি নাই। সিভিল লোক হিসেবে কোনো আত্মীয় স্বজন আমার ক্যান্টনমেন্টে না থাকার পরেও আসা যাওয়া আমার সাথে কেউ বেশি করে নাই। সুতরাং আমি তাদের নিয়ে আরো ডাটা কালেকশন করেছি, সেখানে ডেটা কালেকশন করেছি, সেখানে আরো তথ্য নিয়েছি। সেখানে যা পায় ভয়াবহ। এই শেখ হাসিনাকে যারা উচ্ছেদ ঘটাইছে, এটা তো মোল্লার মিলিটারি ঘটাইছে। আপনি কেন নাইমুল ইসলাম খানকে দোষ দেন? কেনই বা আওয়ামী লীগের লোকদের দোষ দেন?
কেন আওয়ামী লীগের নেতা মন্ত্রীর পোলারা বউরা আওয়ামী লীগের নেতা খোদ 2-4 জন আওয়ামী লীগের নেতাকেই জুলাই সন্ত্রাসীদের আন্দোলনে মিছিল করে নাই? নাম সব বলে দিব। আমার এলাকার মধুপুরের তো আছে, আরো আছে আমার, আমি এখন টেকনিক্যাল কারণে বলতে চাই না। আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, পরে বলবো কারা কারা গাদ্দারি করেছে। এখন বললে তো এখানেই আওয়ামী লীগ বিপদে। নাইমুল ইসলাম মানে বলির পাঠা বানাইতেছেন আপনি না, মানে আরেকজনের ঘাড়ে বন্দুক দিয়ে। অর্থাৎ আপনার ভাতিজা, আপনার ভাগ্নি, আপনার ভাতিজা বা আপনার বন্ধু মহল, আপনার আত্মীয় স্বজন, আপনার এলাকার লোকজন আপনার পতন ঘটাইলো, কিন্তু পরে আমার কাঁধে বন্দুকটা চালা দিল। এই যে ফরিদদের সাথে সম্পর্ক ভালো ছিল বাড়ি সাহেবের, এই বাড়ি ভাইয়ের সব তথ্য ফরিদ দিয়ে দিছে। আমি শেখ ফরিদ কতটুকু এন্ট্রেন্স আছে আপনার ঘরে, আপনার সম্পর্কে আমি জানি কতটুকু। আপনার প্রকৃত নাইমুল ইসলাম খান 3 মাসের জন্য কেবল সুযোগ পেয়েছেন, 3 মাসে আওয়ামী লীগ ফেলে দিল। এটা হয়? এই প্লট তো, এই যে আমার ভাবির পোলারা কি বলেছে, প্রথমে বললো 2018 সাল থেকে করতেছে, তারপরে তারা কি বললো 15 বছর যাবত তারা চেষ্টা করতেছে। নাইমুল ইসলাম খান কি 15 বছর যাবত তথ্য ফাঁস করতেছে? এই যে হিজবুত তাহরীরের পোস্টার, দাউস সাইজের পোস্টার, বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার বানায় হচ্ছে হিজবুত তাহরীর, নিষিদ্ধ সংগঠন। তাদের এত বড় বড় পোস্টার উত্তরা, মিরপুর, গাজীপুর, আপনার ধানমন্ডি, গুলশান, বনানী ক্যান্টনমেন্টের আশেপাশে, আওয়ামী লীগের আঞ্চলিক অফিসের আশেপাশে ডাউট সাইজের পোস্টার। এই যে রাজারবাগে পুলিশ অফিসারের, পুলিশের গেটের কয় কদম 5 কদম সামনে, আমি নিজে দেখেছি রাজারবাগ পুলিশ লাইনের সামনে ডাউস সাইজের পত্রিকা, যেটা পোস্টার, যেটা লাগাইতে 4 জন লোক লাগবো মিনিমাম। সে পোস্টার গুলো আনলো কখন, লাগাইলো কখন? এগুলো কি নাইমুল ইসলাম খান জড়িত? মানে লজ্জা পায়, মোল্লা আর মিলিটারি কথা বলতে লজ্জা পায়। হতে পারে নাইমুল ইসলাম খান তাদের একজন, 100 জন যদি জড়িত থাকে তার মধ্যে একজন হইতে পারে। সবাই নাইমুল ইসলাম খানের নাম নিলে এগুলো হচ্ছে মানুষের আওয়ামী লীগেরও দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাওয়া। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। সবচেয়ে যে লোকটা জড়িত, সে জানে সবকিছু, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, তার কথা কেউ কোথাও বলছেন না। হ্যাঁ, ভাসুরের নাম নিতে হবে, তাকে এখনো জেনারেল বলেন। এটা হচ্ছে পাকি জেনারেল বলতে হবে, অ্যাডজেক্টিভ যুক্ত করতে হবে। আমি বারবার বলে এসেছি, মোল্লা আর মিলিটারি, মোল্লা এন্ড মিলিটারি নেভার এভার, তারা কখনোই আওয়ামী লীগের সাপোর্টার হতে পারে না। 100 মোল্লার মধ্যে একটাও না, 1000 মোল্লার মধ্যে একটা আওয়ামী লীগের সাপোর্টার হতে। আবারও বলতেছি, কোট অ্যান্ড কোট, ওই যে আমার ভাবির পোলা কি যেন হাদি আছে, ওর ভাষায় বলি, কোট অ্যান্ড কোট 1000 মোল্লার মধ্যে একটা হইতে পারে আওয়ামী লীগের পক্ষে, 1000 আর্মির মধ্যে একটা হইতে পারে। তাহলে বাংলাদেশ আর্মির সংখ্যা 2000 হইলে, 2 লাখ হইলে 2000 লোক। আমাকে অনেক বুঝছেন নেতা, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের ইনবক্সে বিভিন্ন মোল্লার নাম দেন, যে ইনি হচ্ছে এন্টি জামাত মোল্লা, কে আনতে পারেন? এরা কি এন্টি জামাত? সব তো একই জিনিস। তারা যারা এই কথা বলেই তো হেফাজতের সাথে গাইঠা বিরতি করেছিল, যে হেফাজতিরা কৌমিরা তো জামাত বিরোধী দেখাই দিছে না। এবার সব রসুন কুয়া নিচে গিয়ে যে এরকম কুয়া নিচে গিয়ে এরকম। ওই জামাত বিরোধী হইলে আপনার পক্ষে কে আপনাকে বললো? এই যে দেওবন্দের যারা হুজুর মৌলবী, তারা তো জামাত বিরোধী। না দেখি তাদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে একটা মিছিল করান তো দেখি পারেন কিনা। কিন্তু আওয়ামী লীগ বিরোধী মিছিল, কিন্তু তারা আওয়ামী লীগ বিরোধী যত মিছিল করেছে সব দেওবন্দিরা, জামাতের সহযোগিতা। আপনি বলতেছেন বিরুদ্ধে, অনেকে আমাকে, আমার সৌভাগ্যের অনেকে বলেছে, আওয়ামী লীগের বন্ধুরা বলেছে, এমনকি যারা মুক্ত চিন্তক তারা বলছে যে এটা কি নিয়ে এসেছিল এদের ঠিক করতে, কিন্তু না, হয় না। কারণ একই গোয়ালের গরু তো তারা, গোয়াল কি আলাদা? তারা তো একই গোয়ালের গরু। তারা কি, এক মিনিট প্লিজ, তারা তো একই গোয়ালের গরু। কই থেকে তারা কোথাকার জিনিস? শিবিরের কোচিং সেন্টারে পড়লেই আপনি তার মগজ ঠিক রাখতে পারবেন না। মুক্তিযোদ্ধার সন্তান, এরকম অন্তত 50 জনের সাথে আমার কথা হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মানে ডাইরেক্ট পোলা বা মেয়া, নাতি বা পুতি না নাতি, হয় নাতি না হয় পোলা মেয়া, নাতি তাদের সাথে আমার কথা হয়। আমি পরিকল্পিত ভাবে শিবিরে কোচিং সেন্টারে পড়ছে তাদের ফোন দেই, পুরো মগজ আলাদা, পুরাটাই বাপে কি বলছে এটা সে মানে না। ওই যে শিবিরের কোচিং সেন্টারে গিয়ে যাও শুনছে তাই। তো মাদ্রাসার হুজুর, মসজিদের আপনি কবে মসজিদের মেম্বর থেকে বাংলাদেশে 560টা মসজিদ করেছে, মডেল মসজিদ করেছেন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন। সৌদি আরব এক বাটপারি করেছে, বলেছিল তারা টাকা দিবে, তারা ঘোষণা দেওয়ার টাকা দেয় নাই, জননেত্রী শেখ হাসিনা সরকারি ফান্ডে সেটা করেছে। সেই মসজিদগুলোর মধ্যে 560টা মসজিদ হলে, আমি অঙ্কে দুর্বল, যোগ বিয়োগ করে নেন, তাহলে 560 বোধ হয় 1140টা বা
42টা হবে, আমি অঙ্কে দুর্বল আমি বলিনি, ধরে নিলাম 1200, আমি ধরে নিলাম 600 মসজিদ, 1200 মসজিদ, 1200 ইমাম, 1200 খাদেম। এই 1200 ইমাম 1200 কয়টা ভোট পাবো আপনি বলেন তো, আমাকে বলেন, আমাকে বলেন। ওই মসজিদের খাদেম 1200, 100 ভোট পাবে আওয়ামী লীগ। চুরি ভরে ঘুরবো আমি, আবারও দুঃখিত, চুরি ভরে বলতে আমি চুরি অত্যন্ত সৌন্দর্য জিনিস, আমার কন্যা পরে, আমার মা পরে, আমার স্ত্রী পরে, বাংলার নারীদের সৌন্দর্য চুরিতে, এখানে আমি অন্যভাবে বুঝিয়েছি, আবার এটা ভুল বুঝবেন না। 100 ভোট যদি নিতে পারে, বলবেন যে তোরা ওপেন ভোট দে, তারপরেও তারা ভোট দিবেন। এই 1200 মধ্যে 200 হবে না আওয়ামী লীগ। সেটা এখন লামাজাবি তো দিবেই না, মাজাবি হোক, লামাজাবি হোক, সুন্নি হোক, ওয়াহাবি হোক, পীরপন্থী হোক, তীরপন্থী হোক, অনেকেই বলে না পীরপন্থীরা ভোট দেয়, এটা ভুয়া কথা। আমি আওয়ামী লীগকে দেখাই দিতে পারবো, আওয়ামী লীগের এরা মুসলমানই মনে করেন। আর যারা ভোট দেয় বা নেতাগিরি দেখায়, এরা সুবিধা নেওয়ার জন্য আসে। এখন উলাবিলাই লেখ কোথায়? ওই যে ওলামা লীগ বানাইছিল তারা এত আলাপ হচ্ছে, এই যে 5ই আগস্টের কনস্পিরেসি নিয়ে সেনাবাহিনীর এত আলাপ হচ্ছে, এত কিছু বেরোচ্ছে, সেনাবাহিনী কোনো কথা বলছে না, কোনো আইএসপি এর হা না কোনো কিছু বলছে না, কেন মনে হয় এটা? এরা এখন জামাল বিরা পাগলা হয়েছে, ডিমের হালি 3টায় ব্যস্ত আছে, 5টায় বেছে না, কারণ কথা বললেই ধরা পাবে, এই জন্য চুপচাপ কথা বলেন। ওই তারেক রহমানের মতো মুখ খুললেই ধরা পড়ে যাবে, মুখ খুললেই 76 মানে উল্টা হয়ে যাবে। বাপের আগে পোলার জন্ম তারিখ বলবে, ঠিক আছে, দাদার আগে নাতির জন্ম তারিখ বলে ফেলবে। এরাদের বুদ্ধিতে হাঁটু নিছে, এখন তো কথা বললেই ধরা পড়বে, তাই এরা কথা বলবে না। এরা একবারে দেখবেন চুপ থাকবে, কোনো কথা বলবে না, আর যখন বললে আবার দেখবেন ধরা গেল। বাংলাদেশে 2024 সালে কোটা যা সেনাবাহিনী ঘটিয়েছে, এখনো যারা সন্দেহ করে, এখন তাদের রাজনৈতিক জ্ঞান সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে, অথবা তারা ভীতু, নাম জানে সবই। কারণ আমি তো মনে করবো না যে আমি সবার চেয়ে বড় পণ্ডিত, কারণ অনেকেরই আমি চিনি যারা আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না, তারাও দেখি কথা বলে না, ভয়ে। কারণ ভীতি একটা ব্যাপার। আমার তো আবার, আমি তো মাটি ফেটে বাড়াইছি, আমার তো মা বাবা ছিল না জন্ম দেওয়ার সময়, আমি হয় মাটি ফেটে বাড়াইছি, না আসমান থেকে নাজিল হয়েছি আমি, মানে আসমান থেকে মেঘ থেকে পয়দা হয়েছি আমি। আর আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার কোনো এলাকা নাই, আমি কোনো দেশের জন্য, তাই আমি ভয় পাই না, সব বলতে হয়। মনের দুঃখে এই কথাটা বললাম। আমাকে কি বলে জানা, তুমি তো বিদেশে আছো, কথা বলতে পারো, তুমি তো আত্মগোপন আছো, বলতে পারো। আমি বলছি আপনি বিদেশে এসে বলেন, আপনারা নেতারা বিদেশে নাই, কয় না তাদের আত্মীয় স্বজন আছে। মানে এখন যখন ওইটা আবার চাইতে ধরে, তখন তার আত্মীয় স্বজন আছে। তাহলে আমার আত্মীয় স্বজন নাই, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই। আমার শালা নাই, শালি নাই, দুলা ভাই নাই, কালু নাই, আমার মামা ভাই না, কেউ নাই, সব তাদেরই আছে। তাই আমরা বলতে পারি আমাদের তো কোনো ঝুঁকি নেই। আমাদের কোনো ঝুঁকি আছে? আমাদের কোনো ঝুঁকি নেই। আমরা কোটি কোটি ডলার পাই, আর ওইগুলো নিয়ে বলি আমরা 5 স্টার হোটেলে থাকি আমেরিকাতে, চারদিকে নেটো বাহিনী আছে, আর আমাদের তো আত্মীয় স্বজন, তাই আমরা নিরাপদ, আমরা এগুলো বলতে পারি। তো যারা এগুলো বলছে না, ইতিহাসে কাট করায়, তাদের দাঁড় করাবে একদিন। সেই জন্য তো আমার মতো অযোগ্য লোকের পক্ষে মানুষ, যোগ্য লোকদের নাম শুনলেই মানুষ থুতু দেয়, বুদ্ধিজীবীর নাম শুনলেই মানুষ এখন থুতু দেয়, বুদ্ধিজীবীর নাম শুনলেই মানুষ জুতা তুলে। অথচ আমি সেই সকল বুদ্ধিজীবীর ছাত্র অযোগ্য না, তারা আমাকে রেসপেক্ট করে। কেন? কারণ আমি তাদের যে অন্তরের কথা সেটা বলি, যেটা সত্য সেটা বলি। এই যে ওয়াকারের নাম, আমাকে বলেন আপনি পৃথিবীর কোন দেশে সেনাবাহিনী, আপনি যে দেশে আছেন সেই দেশের কোন সেনাবাহিনীকে হাসপাতালে দায়িত্ব থাকে? ওইখানে কেন তারা, কি কারণে তারা ওইখানে, তার কাছে হাসপাতালের প্রশাসক সেনাবাহিনীর লোক কেন? আমার মাথায় এটা ঢুকে না। এই প্রশ্ন কেউ করে না, কোন সরকার করে না, কোন দলও করে না। কারণটা কি? সেনাবাহিনী এখনো ব্যারাকে কেন যাচ্ছে না, এই প্রশ্নটা বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী লিখতেছে না। ওয়াই? বাংলাদেশে তো বুদ্ধিজীবীর অভাব নাই, আমরা তো অযোগ্য, অদক্ষ, আমাদের কে চিনে? আমাদের কথাই তো আর সব হবে না, কিন্তু আমরা ছাড়বো না। সেনাবাহিনীকে ব্যারাকে নিবই, যেমন নির্বাচন করাইতে বাধ্য করাইছি আমরা, ওরকম সেনাদেরও আমরা ব্যারাকে যেতে বাধ্য করাবই। এই দেশের যত আকাম কুকাম, দেশটা ধ্বংসের মূলে মোল্লা আর মিলিটারি। ব্যারাকে গেলে কি হবে? প্রথমে এরা ব্যারাকে গেলেই আমরা তখন কথা বলতে পারবো, এরা ব্যারাকে গেলেই আমরা মিছিল করতে পারবো, এরা ব্যারাকে গেলেই আমরা বরিশালে পেয়ারা বাগান থেকে বের হইতে পারবো, এরা ব্যারাকে গেলে আমরা ব্রহ্মপুত্র, আমরা যমুনার চর থেকে বাড়াইতে পারবো। এরা ব্যারাকে গেলে আপনি একটা পেয়ারা বাগান শুনলেন, পেয়ারা বাগান দেখে আমার মনে হচ্ছে এটা আসলে একটা গেরিলা যুদ্ধের জায়গা, কিন্তু এটা পুরো পেয়ারা বাগানটা এরকম, কিন্তু গেরিলা যুদ্ধের জায়গা। সমাজদারকে ইশারা কাপে আপনি বুঝে গেছেন। কারণ তখনই এই সেনাবাহিনী ব্যারাকে চলে গেলে
তাসের ঘরের মতো বিএনপি উড়ে যাবে, তাসের ঘরের মতো আমার ভাবির পোলাদের তো হিসাবই নাই। ওরা আওয়ামী লীগের মানুষজন যদি মানে মূত্র ত্যাগ করে, সে মূত্র ত্যাগেরও সামনে দাঁড়াইতে পারবে না। আওয়ামী লীগ বাদ দেন, ছাত্র লীগের নেতারা যদি মূত্র ত্যাগ করে আমার ভাবির পোলারা উড়ে যাবে, বঙ্গোপসাগরে ভেসে যাবে। আর আওয়ামী লীগ যদি এই বেড়াকেরা ফিরে গেলে আওয়ামী লীগ দেখবেন যখন নামবে, জামাত বঙ্গোপসাগরে ভেসে যাবে, আর বিএনপি দৌড়ের উপরে থাকবে। সেই জন্যই তো সেনাবাহিনী এত গণতন্ত্র, এত গণতন্ত্র, হাই রে গণতন্ত্র। ভাবির পোলাদের একটা নিউজ আজকে, আপ পার্টি একটা, তারপরে এবি পার্টি, এরকম আর কি, এইসব পার্টির লোকজন নাকি তাদের দলে জয়েন করছে। দলের লোকজনই কয়জন আছে তা তো আমরা জানি না এইসব দলে। শুনেন, এরা আপ পার্টি না পাপ পার্টি না তাপ পার্টি জানি না, কোথাকার কই থেকে নাম আসে। মানে এই দেশে এমনও দল আছে যে দলের নামও মানুষ জানে না, আর যারা আছে তারা বোধহয় একজন বা দুইজন আছে। মানে মনে করেন আমি 5 জন লোক নিয়ে একটা দল বানাইলাম, আমি নাম দিলাম যে তাপ পার্টি, বুঝতে পারছেন? তাপ পার্টি, সভাপতি আপনি, সেক্রেটারি আমি, আমাদের পার্টি, এরকম পার্টি। আর সে যে যোগ দিল এনসিপিতে, এনসিপিতে আবার জামাতে যোগ দিবে। আসলে দেখলে সব জামাতেরই, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, ই টিম, আবার জামাত। এদের জামাতের পৃষ্ঠপোষকতা এরা থাকে, আর জামাতের পৃষ্ঠপোষক হলো আমাদের মহামান্য মুশতাক প্রধানমন্ত্রী।